এখানে কি করছিস? উষাকে এই মুহূর্তে এখানে দেখে পুরুষালী কণ্ঠে পিছন ফিরে তাকাতেই উষা চমকে উঠল। সাগর ভাই। আতঙ্কিত হয়ে ভাবতে পারছে না কি করবে। সাগরের দিকে তাকিয়ে ভেজা শরীর আর কোমরে তোয়ালে জড়ানো দেখে উষার অজ্ঞান হওয়ার অবস্থা। এমনিতেই আকর্ষণীয় শরীরের গড়ন, ওই হালকা লোমশ বুক, হাতের মাসেল আর অ্যাডামস অ্যাপেলে উষার দুর্বলতা। ঘরে চলে যাচ্ছে উষা, ইচ্ছা করছে বেটাকে 4-5টা কামড়ে খেয়ে ফেলি, কিন্তু না, তার আগেই উষাকে এখান থেকে প্রাণ নিয়ে বেঁচে ফিরতে হবে। কি করবে ভাবতেই মাথায় দুষ্টুবুদ্ধি চলে আসলো। কি রে, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? এখানে কেন এসেছিস? উষাও মুখের চুরি চুরি ভাব ছাড়িয়ে এক পা করে সামনে আগাতে থাকলো আর বলতে লাগলো, কেন? আপনার রুমে কি আসা যাবে না? কি এমন আছে আপনার রুমে? কোন গুপ্তধনের রহস্য লুকিয়ে রেখেছেন নিজের ঘরে? হ্যাঁ, এসেছি, বেশ করেছি। আশ্চর্য, ওনার রুমে আসা যাবে না। এক কাজ করতেন, রুমের বাহিরে লিফলেট টানিয়ে রাখতেন, এই রুমে আমার বউ ব্যতীত বিবাহিত বা অবিবাহিত নারীদের প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ, নিষিদ্ধ, নিষিদ্ধ। কথা শেষ করার আগেই সাগর ভাইয়ের ফিট দেওয়ালে এসে ঠেকল। উষাও দুহাত সাগর ভাইয়ের 2 কাঁধের সাইডে রেখে বেড়া দিয়ে দেয়। সাগর হতবম্ব হয়ে তাকিয়েছিল, ভেবেছিল উষা হয়তো ভয় পাবে। এমন আচরণ বা কথা সে হয়তো কখনো কল্পনাও করেনি। উষা কিছুক্ষণ তাকিয়ে দেখল সাগর ভাইয়ের ঠোঁটে মুচকি মুচকি হাসির রেখা। কাহিনী কি, হাসার কি আছে? না, বেটাকে আরও ভ্যাপাচাকা খাইয়ে দিতে হবে। ওইটা ভুল বললি, আমার রুমে আমার বউয়েরও জায়গা নেই। উষা কথাটা গায়ে না লাগিয়ে আবার বলল, এখন আর আপনি কি বলবেন? সেই তো এক কথাই, যে তোকে ডিভোর্স দিব, এই করব, সেই করব, থাকবো না তোর সাথে, সংসার করব না, ব্লা ব্লা ব্লা। পারেন তো শুধু ওইটুকুই করতে, ছাপরি আনরোম্যান্টিক একটা। ইমরান হাশমির মতো রোম্যান্স তো করতে পারেন না, স্টুপিড। শুনেছি ছেলেরা বউ দেখলে নাকি আর হুঁশে থাকে না। আপনার কি কোনো সমস্যা আছে? আরাফ ভাইয়া ঠিকই বলে, আপনাকে কলিকাতা হারবাল খাওয়াতে হবে বউ হিসেবে, সেটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। হঠাৎই সাগর বিরক্তিমাখা মুখে ভ্রুকুচকে ভরা গলায় বললেন, তুই কি আমার পুরুষত্বে আঙুল তুলছিস? কিছুটা ওই রকমই। সাগরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উষা বলে উঠল, এই বদ্ধ ঘরে আপনি জানেন আমি আপনার সাথে কি কি করতে পারি? সাগরও ভ্রুকুচকে ফটাফট বললেন, কি কি করতে পারিস? ওমা, এই বর আমার, এই ঘরটাও আমার, আমি তো কত কিছুই করতে পারি। কিছুক্ষণ চুপ থেকে উষা ভাবভঙ্গি অসহায় করে বাম দিকে তাকিয়ে বলল, হাসমি টাইপ কিসি খেতে পারবো, এর বেশি তো আমি কিছু জানি না, পারিও না। আবার সাগরের মুখের দিকে তাকিয়ে বলল, জানেন আমার বিয়েতে বান্ধবীরা কি বলে? ক্লাসমেটরা। দেখলাম উনি আগ্রহ ভরা দৃষ্টিতে ব্রু কুচকে তাকিয়ে আছেন আমি কি বলি তা শুনতে। আমারও এবার ভয় কাটলো। যেদিন থেকে ওরা জেনেছে আমি বিবাহিত, সেদিন থেকেই আমাকে ইঙ্গিতে নানা কথা বলে। একদিন জানতে চাইলাম, যা বললি এটার মানে কি? সে বলল, কেন তোর বর তোকে রাতে শেখায় না? এইসব আমি কেন শেখাবো তোকে? তোর বর তোকে শেখাবে এসব। আমি বললাম, কি এমন জিনিস যে রাতেই জানতে হবে? দিনে জানলে প্রবলেম কি? আমি আবারও বললাম, ছেলেদের থেকেই যেহেতু জানতে হবে, তাহলে সাদাফের থেকে জেনে নিব। অবাক দৃষ্টিতে সাগর শুধালো, পরে জেনেছিলি ওর থেকে? আরে না, ও আমার মুখ চেপে ধরেছিল, বলল ভুলেও যেন নিজের বর ছাড়া অন্য কাউকে না বলি, তাই আর বলা হয়নি। সাগর ভাইয়ের ঠোঁট প্রসারিত হলো। উষাকে ঘায়েল করা হাসি দিল। উষাও আর সেদিকে না পড়ে পালাবার চিন্তা করলো। যাক, ভাজুং ভুজুং বুঝিয়ে টপিক তো চেঞ্জ করলাম। বোকা উষা বুঝলই না তার চতুর সাগর ভাই প্রথমেই তার চালাকি ধরে ফেলেছে। উষা পালাবার জন্য পেছনে ঘুরতেই সাগর হাত বাড়িয়ে উষার পেটে রাখে এবং একটানে নিজের বুকে এনে ফেলে। উষার পিঠ আপাতত সাগরের বুকে। পাতলা সুতি কাপড় হওয়ায় সাগরের ভেজা ঠান্ডা শরীরে পিঠ থেকতেই উষা কিছুটা কেঁপে ওঠে, ভয় পেয়ে যায়। সাগর উষার কাঁপুনি বুঝতে পেরে মুচকি হেসে বলে, কোথায় পালাচ্ছ মাই সুইট বি? তোমার তো ইমরান হাশমি টাইপ কিস খেতে ইচ্ছে করছে, কিন্তু সুইট বি, আমি তো শুধু ইমরানের মতো ঠোঁটে আর ঘাড়ে চুমু খাবো না। আমি হাশমি ভাইয়ের মতো তো এত ভালো নই। আমি তো অনেক ব্যথা দিব, সহ্য করতে পারবে? সাগরের এমন বেলেহাজ কথায় শিউরে উঠল উষার পুরো শরীর। গাঢ় হলো মনের অনুভূতি, মুখে ছোঁয়া পেল লজ্জার। লাল হয়ে গেল উষার নরম তুলতুলে গাল, কান লাল হয়ে নির্গত হতে থাকলো গরম ধোঁয়া। মনে বাসা বাঁধল ভয়।
বুকের বাঁ পাশে থাকা হৃৎপিণ্ডটা জানান দিল তার অস্বাভাবিক গতিবিধি। সাগর হাতের বাঁধন আরও শক্ত করল। সাগরের জড়িয়ে ধরে রাখা হাতটা বিচরণ করতে লাগলো উষার সারা পেট জুড়ে। কাঙ্ক্ষিত পুরুষের এইটুকু স্পর্শেই দিশেহারা উষার হৃদয় এবং দেহ। কণ্ঠনালী তার বাকশক্তি হারিয়ে ফেলল। বিরোধিতা করল নিজের মনও। নির্ঘাত জ্ঞান হারাবে উষা। বারবার কেমন কেঁপে কেঁপে উঠছে। সাগর উষার কাঁপাকাঁপি লক্ষ্য করে বাঁকা হাসে। তারপর ইচ্ছাকৃত কানে নিজের ঠোঁটের স্পর্শে দিশেহারা করে তুলল উষাকে। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলে, কি হলো সুইট বি, কথা বলছো না কেন? আমার এইটুকু স্পর্শই তো সহ্য করতে পারিস না, এর বেশি কিছু করলে কি করবি? উষা চোখ দুটি খিজে বন্ধ করে রেখেছে, কিন্তু বলতেও পারছে না আর সইতেও পারছে না। কেন এসেছিলাম আমি এখানে? উষা নড়চড় করছে না দেখে সাগর উষাকে ঘুরিয়ে দেয়ালে ঠেস দিয়ে দাঁড় করায়। এক হাত দেয়ালে রেখে আর এক হাত দ্বারা উষার গালে স্লাইড করতে থাকে। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর উষার ঠোঁটের উপরে থাকা কালো কুচকুচে কালো তিলটায় আঙুল দ্বারা স্পর্শ করে বলে, তোর এই তিলটার দিকে তাকালে জানিস এটা কি বলে আমায়? চোখ খোল, লুক অ্যাট মাই আইস। উষা আস্তে আস্তে চোখ খোলে, কিন্তু সাগরের সেই গম্ভীর চোখে ঘোর লাগা দেখে তাকিয়ে থাকার সাহস করতে পারে না। ফের চোখ বন্ধ করে ফেলে। জানবি না কি বলে? উষা মাথা নাড়ায়, মানে সে জানতে চায়। সাগর মুচকি হেসে বলে, এই তিলটা আমাকে সবসময় বলতে থাকে, তাকিয়ে কি দেখিস হাদারাম, এক্ষুনি চুমু খা এখানে। এটা তোর সিলমারা বউ, একটা কেন, লক্ষ্যটা চুমু খাওয়ার অধিকার তোরই আছে। উষা মনে মনে ভাবে, তাহলে আপনার ওই কাঁধের উপরের তিল আর থুতনিতে থাকা তিলটাও তো আমাকে এটাই বলে। উষা মুখ খোলে, কিছু বলতে চায় সে, কিন্তু বলার আগেই উষাকে এক সেকেন্ডও সময় না দিয়েই নিজের দখলে নিয়ে নেয় উষার ঠোঁট জোড়া। ওষ্ঠের গাঢ় স্পর্শ এবং পেটে সাগরের হাতের স্পর্শে আরও মূর্ছে যায় উষা, বেসামাল করে তোলে। দুর্বল হয়ে পড়ে উষার দেহখানি। সাগর তা লক্ষ্য করে উষার ঘালে রাখা হাতটা নামিয়ে দুহাতের স্পর্শে উঁচু করে তোলে। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে উষা নিজের পা জোড়া দিয়ে জড়িয়ে ধরে সাগরের কোমর। প্রথমে সফটলি কিস করলেও সময় গড়াতে গড়াতে সাগর অ্যাগ্রেসিভ হয়ে পড়ে। উষার দম বন্ধ হয়ে আসছে। সাগরের এমন স্পর্শ এই প্রথমবার অনুভব করছে সে। প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাইছে সে, ছাড়া পেতে চাইছে সাগরের হাত থেকে। একবার তাকায় রক্তিম বর্ণ ধারণ করা উষার ফর্সা মুখ পানে। ছাড়া পেয়ে উষা জোরে জোরে শ্বাস নিতে থাকে। সাগর ফিসফিস করে বলে, বলেছিলাম না নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবি না, আর 10 মিনিট সহ্য করে নে। বলেই উষাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আবারও উষার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নেয়। ভালোবাসার মানুষের প্রথম স্পর্শ পেয়ে উষার মন যতটা না আনন্দে আপ্লুত হবে, তার চেয়ে বেশি ক্রোধে আর ঘৃণায় বিষিয়ে উঠল। সাগরের গভীর স্পর্শ উষার মনে ভালোবাসা ফুটাতে ব্যর্থ হলো। অন্তর ক্রোধান্বিত হলো। যে মানুষটা তাকে ভালোই বাসে না, যে মানুষটা কথায় কথায় ডিভোর্সের হুমকি দেয়, সে এই মুহূর্তে এভাবে অ্যাডভান্টেজ নিতে পারে না। কই, উষা যখন ভালোবাসার মানুষটিকে কাছে চেয়েছে পেয়েছে? পায়নি। যতবার ভালোবেসে আঁকড়ে ধরতে চেয়েছে ততবারই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। উষা নিতে পারল না। সাগরের স্পর্শের তালে তালে শরীরের মাদকতার ঢেউ খেলে গেলেও উষা তাতে সায় দিল না। ক্রমশ দুর্বল হয়ে যাওয়া শরীর নিয়েই সাগরকে সরাতে চাইল নিজের থেকে। পা ছাড়িয়ে নিল। উষার ঘাড় এবং গাল নিজের হাত দ্বারা চেপে ধরে রেখেছিল সাগর। শরীরের সর্বশক্তি দিয়ে সাগরকে ধাক্কা এবং সেই সাথে পেটে কিলঘুষি দিতে লাগলো উষা। আকস্মিক এমন আক্রমণে সাগর হাত সরিয়ে নিল, পিছিয়ে গেল কয়েক কদম। ভ্যাবাচাকা মার্কা ফেস বানিয়ে তাকিয়ে রইল উষার পানে। উষা সাগরের চোখের ঘোর স্পষ্ট বুঝতে পারছে। যত যাই বলুক, সাগরকে উপেক্ষা করার শক্তি উষার মস্তিষ্কের হলেও মনের হয় না। ওই চোখে তাকিয়ে থাকা দায়। গলায় পেঁচানো ওড়নার আঁচল দ্বারা মুছে নিল নিজের ওষ্ঠদ্বয়। সাগর নিজের হাতের ডান পাশের উল্টো পৃষ্ঠ দ্বারা নিজের ঠোঁট মুছতে মুছতে বলল, ভাগ্যিস তুই ধাক্কা মেরেছিস, নয়তো আজকে জামাইয়ের হাতেই তোর ইজ্জতের দফা রফা হয়ে যেত। উষা ঘৃণাভরা দৃষ্টিতে তাকিয়ে থাকলো সাগরের পানে। অনেক মানুষ আছে যারা অতিরিক্ত রেগে গেলে প্রতিপক্ষকে কিছুই বলতে পারে না। উষাও সেই দলের একজন। রাগে ঘৃণায় সাগরের থেকে মুখ ফিরিয়ে নিল উষা। দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। সাগর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল উষার গমন পথে। ঠোঁটে বাঁকা হাসির রেখা। বিড়বিড় করে বলল কিছু একটা।
সূর্য ডুবেছে ঘণ্টাখানেক আগেই। ঢাকা শহরের রাস্তাঘাট সর্বদাই মানুষের আনাগোনা থাকে। এমনই সময় নাহিদ ভূঁইয়া আর নাবিল ভূঁইয়া ছুটেছেন সিলেটের উদ্দেশ্যে। সিলেট যাওয়ার পূর্ব প্রস্তুতি ছিল না তাদের, ব্যবসার কাজে হঠাৎই যেতে হচ্ছে। সিজান ভূঁইয়া অবশ্য সাগরকে পাঠাতে চেয়েছিলেন, পরে নিজের ভাইদের বুদ্ধিতে আর তার স্ত্রীর পরামর্শে ছেলেকে যেতে দেননি। ছেলে কিছুটা অসুস্থ, আবার কিছুদিন হলো মাত্র অফিসে জয়েন করেছে। এখনই এসব ঝামেলা বুঝবে না, তাই তো নাবিল ভূঁইয়া আর নাহিদ ভূঁইয়া যাচ্ছেন। নীরবতা কাটিয়ে নাহিদ ভূঁইয়া বললেন, ভাই একটা কথা ছিল, বলবো? নাবিল ভূঁইয়া ফোনের স্ক্রিনে দৃষ্টি স্থির রেখেই বললেন। বল। নাহিদ ভূঁইয়া কাচুমাচু করতে লাগলেন, আর চোখে তাকালেন ড্রাইভিং সিটে বসা নতুন ড্রাইভার আলভির দিকে। ছেলেটা মাত্র কদিন হলো জয়েন করেছে। আজকে নাহিদ ভূঁইয়ারা সাগরের গাড়ি দিয়েই রওনা দিয়েছেন। সাগরের অনুরোধেই রাজি হয়েছেন ওনারা। সিজান ভূঁইয়া গত বছরে সাগরের 25তম জন্মদিনে উপহার হিসেবে কিনেছিলেন গাড়িটা। সাগর দেশে আসার পরেই নিজের ড্রাইভার হিসেবে নিয়োগ দেওয়া হয় আলভিকে। যদিও সে নিজেই বেশিরভাগ ড্রাইভ করে, কিন্তু আলভি স্কুলে সাগরের 1 বছরের জুনিয়র ছিল, মেট্রিকটাও পাশ করেনি। আগে থেকেই সাগরের সাথে সুসম্পর্ক থাকায় আর ভালো শিক্ষাগত যোগ্যতা না থাকায় ছেলেটার কোনো গতি সে করে দিতে পারেনি। অবশেষে যখন জানতে পারল ড্রাইভিং লাইসেন্স আছে আর ড্রাইভিংও করতে পারে, পরবর্তীতে তাকে ড্রাইভার হিসেবে নিয়োগ দিল সাগর। নাহিদ ভূঁইয়া কিছুক্ষণ ভাবলেন, পারিবারিক কথা এভাবে ড্রাইভারের সামনে বলা ঠিক হবে কি না। পুরাতন হলে সমস্যা ছিল না। পরক্ষণেই ভাবলেন, সাগরেরই তো জুনিয়র, সব জানে হয়তো সাগরের ব্যাপারে। ওইদিকে নাহিদ ভূঁইয়া কিছু বলতে চান নাবিল ভূঁইয়াকে। এই কথা কর্ণকুহর হতেই কান খাড়া করে রেখেছে আলফি। গাড়ির গতি কমিয়ে নেয় মুহূর্তেই। নাবিল ভূঁইয়া ফির বললেন, কি যেন বললি? ও হ্যাঁ ভাইয়া, বড় ভাইজানের বন্ধুর ছেলে তৃপ্তিশান তো আমাকে কল করেছিল, ভাইজানের থেকেই নাম্বার নিয়েছে। এবার নাবিল ভূঁইয়া স্ক্রিন থেকে চোখ সরালেন, স্বাভাবিক ভঙ্গিতেই বললেন, পরে কি বলেছো? বলল উষার নাম্বার দিতে, উষার সাথে কথা বলতে চাই সে। নাবিল ভূঁইয়া এবার নড়েচড়ে বসলেন, শীতল কণ্ঠে শুধালো, তো এতে তো খারাপের কিছুই দেখছি না আমি। দিসনি নাম্বার? ভাইয়ের এমন কথায় নাহিদ ভূঁইয়ার মনক্ষুণ্ণ হলো। আহত দৃষ্টিতে তাকালো ভাইয়ের দিকে। বুক চিরে আসা দীর্ঘশ্বাসটা ফেলে থমথমে গলায় বললেন, না দেয়নি, বলেছি মেয়েকে জিজ্ঞাসা না করে দিতে পারি না। এটা আবার কেমন কথা? ভাইয়া আমার মেয়েটা ছোট থেকেই সাগরকে ভালোবাসে, এখনও বাসে। ওর চোখে আমি সাগরের জন্য শুধু ভালোবাসা দেখি। ওর কাতর চোখ দুটি আমাকে শান্তি দেয় না। একটা রাত আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি না, মেয়েটার চোখে চোখ রেখে কথা বলতে পারি না। ওষা তো বলে দিল ডিভোর্স দিয়ে দিবে, কিন্তু সেই পরিস্থিতি মোকাবিলা করবে কিভাবে? তাও মানলাম ডিভোর্স। একজাম আবার যদি এই ছেলের সাথে বিয়ে হয়, কীভাবে কী হবে? বিয়ে করতে রাজি হবে। এবারের মতো নিজের জীবনের সিদ্ধান্তটা আমার মেয়ে নিজে নিক। আর আমি কিছুতেই চাচ্ছি না আমার মেয়ের ডিভোর্সটা হোক। সমাজ আমাকে একবার জীবিত জাহান্নাম দেখিয়েছে, আমি আমার মেয়েকে সেই জাহান্নামের আগুনে পুড়তে দিতে পারি না। তপ্ত নিঃশ্বাস ফেললেন নাবিল ভূঁইয়া। পরিবারের কেউ তো চায় না বিয়েটা ভাঙুক। ভাইকে নিজের ভেতরে থাকা ভয়টা দেখাতে চাইলেন না নাবিল ভূঁইয়া। স্নেহভরা দৃষ্টিতে তাকালেন ভাইয়ের পানে, কাঁধে হাত রেখে বললেন, আল্লাহ যদি এটা সঠিক ভাবেন তাহলে তাই হবে। আল্লাহর সিদ্ধান্তের উপর তো আর আমাদের সিদ্ধান্ত চলে না। সিজান ভূঁইয়া খাবার দাবার খেয়ে নিজের রুমে ঘুমিয়ে পড়েছে। সাদা পাঁচকে আর ফিরে আসেনি। রাফিদ আরাব চলে গেল ফুপুর বাসায়। মূলত লিপি বেগম আর মারিয়া জামানের আদেশেই বাড়িতে ফেরেনি ওরা। বাড়ির পুরুষেরা যখন সাগর আর উষার বিয়ে ভাঙতে ব্যস্ত এবং অন্যদিকে উষার বিয়ে ঠিক করতে ব্যস্ত, বাড়ির গিন্নিরা তখন সাগর আর উষার সম্পর্ক জোড়া লাগাতে ব্যস্ত। বিয়ে প্রায় আরও 8 থেকে 9 দিন পরে। এত আগে তো মারিয়া জামানদের যাওয়ার কোনো মানেই হয় না। উষা নিজের কক্ষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। সেই যে সাগরের থেকে পালিয়ে এসেছে আর সাগরের সামনে পড়েনি। রাতের বেলাতেও সবাইকে খাইয়ে সাগরের খাবার রেখে দিয়েছে, তবুও সাগরকে ডেকে আনেনি উষা। একা রাতে ঘুমানো উষার জন্যে খুবই ভয়ানক ব্যাপার স্যাপার। শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছে উষা। সাগরের সাথে চুম্বনের দৃশ্য মনে হতেই যেন মনে কেউ আগুন লাগিয়ে দেয়। গালে স্পষ্ট হয় লাজের আভা। এই পর্যন্ত কয়বার যে নিজের আর নিজের ঠোঁটজোড়া দেখেছে উষা, তার কোনো হিসাব নেই। উষার ভাবনা চিন্তার মাঝেই মাথার কাছে পড়ে থাকা ফোনটা কর্কশ ধ্বনি তুলে বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখল বড় আম্মু ইজ কলিং। অবাক হলো উষা, কোনো বিপদ আপদ হয়নি তো?
পরক্ষণেই ভাবলো হয়তো সে একা আছে বলেই ফোন দিয়ে জানতে চাচ্ছে উষা ঠিক আছে কি না। শেষ মুহূর্তে কল রিসিভ করলো উষা। ওপাশ থেকে লিপি বেগমের বিচলিত এবং চিন্তিত কণ্ঠস্বর স্পষ্ট। এত রাতে কল দিলে যে বড় আম্মু, কোনো বিপদ হলো না তো? উশিরে, সাগরকে সন্ধ্যা থেকে না হলেও 100টা কল দিয়েছি, কিন্তু আমার ছেলেটা কল তুলছে না। একটু দেখ না কি হলো ছেলেটার। আসার সময়ই দেখে এসেছি গায়ে জ্বর, এখন কি হলো? আতঙ্কিত হলো উষার মন। ভাবার চেষ্টা করলো দুপুরে যখন পা দিয়ে সাগরের গলা জড়িয়ে ধরেছিল তখন শরীর একটু না অনেকটাই গরম ছিল। কি রে উশি, একটু দেখ না ছেলেটার কি হলো। উষা কোনো মতে জবাব দিল, জানাচ্ছি আম্মু। বলেই কল কেটে দিল উষা। দৌড়ে গেল ডাইনিং রুমে। টেবিলের উপরে রাখা ভাত তরকারি সে যেভাবে রেখে গিয়েছিল ঠিক সেভাবেই পড়ে আছে। বুঝলো সাগর রাতে খায়নি। দৌড়ে গেল সাগরের রুমে। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতেই দেখল সাগর গায়ে কমফোর্ট জড়িয়ে মাথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। বেড থেকে কিছুটা দূরে রাখা টেবিলটার উপরে অযত্নে পড়ে আছে ফোনটা। উষা এগিয়ে গেল সাগরের বেডের দিকে। হাত বাড়িয়ে সরিয়ে নিল সাগরের মুখের উপরে থাকা কমফোর্টটা। হাত রাখলো কপালের উপরে। 180 ভোল্টের ঝটকা খেলো যেন উষা। এত গরম! আঁতকে উঠল উষা। মনটা হুহু করে কেঁদে উঠল। অসুস্থ মানুষটার একটা খবরও সে নিতে পারল না। সারাদিন এই কষ্টই করলো সাগর ভাই। বিচলিত হলো উষা। সবসময় নিজের বাপ চাচা ভাইদের জ্বর থেকে শুরু করে যে কোনো অসুখে নিজের হাতে সেবা করেছে, কিন্তু প্রিয় মানুষের এই অবস্থায় মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে। কি করবে বুঝে পেল না। কপালে কারোর হাতের স্পর্শ পেয়ে খুব কষ্ট করে চোখ খুলল সাগর। ঠোঁটে মুচকি হাসি রেখে জ্বরে কাঁপতে কাঁপতে ভাঙা ভাঙা গলায় বলল, তুই এলি? জ্বরে মারা যাচ্ছি, একবার এসেও দেখেও যাসনি। দুপুরে কত আদর করলাম তাও এলি না, আবার বলিস আমাকে ভালোবাসিস। অভিমান মিশ্রিত সেই কণ্ঠস্বর স্পষ্টই ধরতে পারল উষা। চোখের কোণে জল জমা হলো। মানুষটা তার অসুস্থতায় কত কেয়ার করেছে, আর সে দরজা লাগিয়ে দিয়ে বসেছিল। উষা চোখের পানি মুছে নিল। ঘর থেকে বের হয়ে জলপট্টি দেওয়ার জন্য কাপড় আনতে হবে, সাথে খাবার খাইয়ে ওষুধ খাওয়াতে হবে। উষা যাওয়ার জন্য পিছু ঘুরতেই সাগর খপ করে উষার হাত ধরে ফেলে। করুণ দৃষ্টিতে তাকিয়ে অত্যন্ত কোমল কণ্ঠে বলল, কই যাস? আমার কাছে এলেই পালিয়ে যাস কেন? একটু বস এখানে, মাথায় হাত বুলিয়ে দে। উষা অবাক দৃষ্টিতে তাকালো সাগরের দিকে। সাগর যা করতে বলল তা উষার জন্য স্বপ্ন। স্বপ্নে এমন মুহূর্ত সে দেখেছে কতবার। উষা হাত ছাড়িয়ে নিতে নিতে বলল, শুয়ে থাকুন, আমি এক্ষুনি আসছি। সাগর আরও শক্ত করে হাত চেপে ধরল। নিষ্পাপ বাচ্চাদের মতো আকুতি স্বরে বলতে লাগলো, না যাবি না, তুই গেলে আর আসবি না। উষা এগিয়ে এলো সাগরের কাছে। একটু ঝুঁকে এক হাত সাগরের গালে রেখে বলল, আমি রাতের বেলা কোথায় যাব সাগর ভাই? আমি এক্ষুনি চলে আসব। আপনি একটু অপেক্ষা করুন, আমি যাব আর আসব। জলপট্টি দেওয়ার কাপড় আর খাবার নিয়ে আসি। ওষুধ খেতে হবে তো? মিথ্যে কথা, ওই তো টেবিলে খাবার এনে রেখেছিস। উষা সাগরের হাতের ইশারা লক্ষ্য করে তাকালো টেবিলের উপরে। কোথাও কিচ্ছু নেই। আর উনি বলছেন ভাতের প্লেট ওখানে। উষা তপ্ত নিঃশ্বাস ফেলল। হ্যাঁ, ওইখানেই রাখা। আপনি একটু শুয়ে থাকুন, আমি কাপড় নিয়ে আসি। সাগর কপালে ভাঁজ ফেলে ভ্রু কুঁচকে ফেলল। ছোট ছোট চোখ করে বলল, কাপড় লাগবে না। উষা অবাক হলো। বিস্ময় নিয়ে জানতে চাইল, তাহলে জলপট্টি দিব কি দিয়ে? সাগর উষার হাত ছেড়ে ওড়না টেনে ধরে। এটা? হ্যাঁ হ্যাঁ এটাই উষি, এটাই। এটা দিয়ে আমাকে জলপট্টি দিবি? হতবম্ব হলো উষা। এমন অবস্থাতেও সাগর ভাই এসব কি বলছেন? কি নির্লজ্জ বেটা। যাতে মাতাল তালে ঠিক। এটা এটা তো আমার গায়ে দেওয়া। তাতে কি হয়েছে? তুই আমার সামনে চাইলে আনড্রেসডও থাকতে পারিস। তুই ড্রেস পরলেও আমি তোকে নষ্ট চোখে দেখব। তুই ড্রেস না পরলেও আমি নষ্ট চোখে দেখব। ইউনো, বউদেরকে সবসময় নষ্ট চোখে দেখতে হয়। তোর বড় আব্বু মানে আমার বাবা আমার মাকে নষ্ট চোখে দেখেছে বলেই আমি জন্মেছি। তোর বাবা তোর মাকে সাগরের মুখের কথা মুখেই রয়ে গেল। উষা এক প্রকার চেঁচিয়েই বলল, চুপ চুপ করবেন আপনি, নির্লজ্জ বেহায়া। আবারও এই বেটা এমন করছে। থাকুন আপনি, আমি আর আসবই না। বলেই এক দৌড়ে রুম থেকে বের হয়ে এলো। উষার গায়ে ওড়না নেই, এক পাশ ভিজিয়ে কপালে দিয়ে রেখেছে। সাগরের জেদের কাছে হার মানতে হলো উষাকে। এখন আবার 30 মিনিট যাবৎ প্লেটে খাবার নিয়ে বসে আছে খাওয়ানোর জন্য, কিন্তু সাগর খাবে না। তার এক কথা, সেদিন যখন উষা সাগরকে চুমু খেয়েছে তখন সাগরের চোখ বন্ধ ছিল।
তাই সে কিছুই দেখতে পারেনি। এখন চোখ খোলা অবস্থায় ঠোঁটে চুমু খেলে তবেই সে খাবে, আর নয়তো সে খাবে না। উষা ভীতু, তাই চুরি করেই চুমু খায়। সাগর সাহসী, সাগরের মতো সাহস থাকলে যেন নিজে থেকে চুমু খায় উষা। আপনাকে আমি লাস্ট বার আস্ক করছি, আপনি কি ভাত খাবেন না? বলেছি তো চুমু না খেলে খাবো না। চুমুর সাথে ভাত খাওয়ার কি সম্পর্ক? আছে, তুই বুঝবি না, তুই চুমু খা। উষা ঢের বুঝতে পারছে এসব তাকে জ্বালানোর জন্যই করছে, তখন ধাক্কা দেওয়ার জন্যই এরকম করছে। তপ্ত নিঃশ্বাস ফেলল উষা, বসা থেকে কিছুটা এগিয়ে গেল সাগরের দিকে। উষার গতিবিধি লক্ষ্য করে সাগরও বুক টান টান করে নড়ে চড়ে বসে। সাগর তখন ঘুমে থাকায় উষা কাজটা ইজিলি করতে পেরেছে, কিন্তু আজকে তো জেগে আছে। উষা 1 কদম এগিয়ে গেলে 10 কদম পিছিয়ে যায়। সাগর রাগী দৃষ্টিতে তাকালো উষার দিকে। ধুর চুল, আজকে প্রথম চুমু খাচ্ছিস নাকি? ছোট থেকেই তো আমার গালটাকে বাপের নিজস্ব সম্পত্তি ভেবে চুমু খেয়ে বড় হয়েছিস, এখন এত ঢং কেন? অভিনয়? উষা কটমট দৃষ্টিতে তাকালো সাগরের দিকে। দেখ, এভাবে না তাকিয়ে থেকে চুমু খা। তুই চুমু খেলেই আমি আবার কপালে জলপট্টি দিব। উষা দেরি করল না, মুহূর্তেই সাগরের অধরে একটা চুমু খেয়ে নিল। সত্যি বলতে 1 সেকেন্ডও লাগেনি হয়তো চুমু খেতে। চুমু দেওয়ার জন্য উষা সাগরের অনেকটাই কাছে ছিল। সাগর এক ভ্রু উঁচিয়ে জানতে চাইল, এটা কি ছিল? চুমু। এটাকে চুমু বলে? সাগর বাঁকা হাসি দিল। উষার উপরে ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, শান্তশিষ্ট আর ভদ্র ছেলের মতো বসেছিলাম, সহ্য হলো না তোর? মুড চেঞ্জ করিয়ে ছাড়লি, সিরিয়াস করলি। তারপর ঠোঁটের হাসি আরও গাঢ় করে বলল, নাও ইউ আর গোন বেবি, আমি শিখিয়ে দিব কি করে চুমু খেতে হয়। বলেই একটানে সাগরের বুকে এনে ফেলল উষাকে। একদণ্ড সময় ব্যয় না করেই নিজের অধর দ্বারা চেপে ধরল উষার অধরখানা। উষা হতবম্ব, নির্বাক। উষার পরবর্তী মুভমেন্ট প্রকাশ পাওয়ার আগেই চুম্বনরত অবস্থায় উষাকে ধাক্কা মেরে ফেলে দিল বিছানায়। উষার 2 হাত সাগর নিজের 1 হাত দ্বারা বন্দি করে নিল। সাগরের এমন শক্তপোক্ত শরীরের চাপে পড়ে দম বন্ধ হয়ে আসার উপক্রম উষার। হাঁসফাঁস করতে লাগলো উষা। আজকে তার ছাড় নেই, তা সে খুব ভালো করেই বুঝেছে। ধরণীতে রাতের আধার পেরিয়ে সোনালি সূর্যের দেখা মিলল। নতুন সূর্যোদয় জানান দিচ্ছে এক মিষ্টি দিনের বার্তা। শীতের দিনে সূর্যের উত্তাপ খুব কমই হয়। উষার ঘুম কাটল সবে। ঘুম ঘুম চোখ নিয়ে চেয়ে দেখল আশপাশ। বোঝার চেষ্টা করছে কোথায় আছে সে। পরক্ষণেই মনে হলো শরীরের উপরে বুঝি কেউ ভারী কিছু রেখে দিয়েছে। বিস্ময় নিয়ে তাকালো নিজের দিকে। নজরে এলো উদম শরীরে ফর্সা পিঠ। সাগর ভাই তার শরীরের সম্পূর্ণ ভার আমার উপরে ছেড়ে দিয়ে আরামসে ঘুমাচ্ছে। গলায় মুখ গুজে রেখেছে। ঘুমন্ত মানবের তপ্ত নিঃশ্বাসে তাণ্ডব শুরু হয়েছে অষ্টাদশীর হৃদয়ে। উষার ভালো লাগলো খুব। নিজের স্বপ্নগুলো আস্তে আস্তে পূর্ণতা পাচ্ছে তাহলে। পরক্ষণেই মনে হলো সাগর ভাই তো আমাকে ডিভোর্স দিবেন। গতকাল রাতে এসব হয়তো জ্বরের ঘরে করেছে। উষার ভাবনা চিন্তার মধ্যেই বুঝতে পারল সাগরের 1 হাত উষার পিঠের নিচে, আর 1 হাত টপসের ভিতরে। আতঙ্কিত হলো উষা। কালকে রাতের কথা মনে পড়তেই শরীরে কাঁপুনি দিল। কানসহ ঘাড়ে অসহ্য যন্ত্রণা অনুভব হলো। জ্বরের ঘরেও সাগর কতটা ডেসপারেট ছিল, এই সাগরকে উষা চিনে না। সাগর সারা রাত ঘুমাতে দেয়নি উষাকে। অর্ধরাত পর্যন্ত জেগে জেগে সেবা করেছে, আর সাগরের অত্যাচার সহ্য করেছে উষা। আর বেটা এখন পড়ে পড়ে আরামসে ঘুমাচ্ছে। উষা ধাক্কা দিয়ে সরাতে চাইল সাগরকে। ধাক্কা দেওয়ার ফলে আরও শক্ত হলো হাতের বাঁধন। সাগর শব্দ করে নিজের গালের খোঁচা খোঁচা দাড়ির মাধ্যমে ঘর্ষণ তৈরি করলো উষার গলায়। খোঁচা খোঁচা দাড়ির আঘাতে শিহরিত হলো উষার পুরো শরীর। নিঃশ্বাস ভারী হয়ে আসতে চাইছে, মন বিরোধিতা করতে চাইছে। এভাবে থাকলে উষার দম বন্ধ হয়ে যাবে। খুব সচেতনতার সহিত সাগরের হাত সরালো উষা। হালকা ধাক্কা দিয়ে নিজের শরীরের উপর থেকে ফেলে দিয়ে ঝটপট উঠে দাঁড়ালো উষা। ওড়না গতকাল সাগর ভাই রেখে দিয়েছে। তার ধারণা ওড়নাতে সাগর ভাইয়ের স্পর্শ আছে, তাই যেখানে ওনার স্পর্শ আছে তাই সেখানে আমি বারবার চুমু খাবো, বুকের মধ্যে চেপে ধরে ন্যাকা ন্যাকা কান্না করব, স্মৃতি হিসাবে রেখে দিব, আর কখনো পড়বই না। এসব ভাবতে ভাবতে নাক মুখ কুঁচকে ফেলল উষা। বিড়বিড় করে বলল, বেটা নিজেকে কি ভাবে? হ্যান্ডসাম হাঙ্ক মাই ফুট। এই লন্ডন ফেরত ছাগলকে ফ্রিতে দিলেও কেউ তুলে নিবে না। সাগরের রুমের দরজা পেরিয়ে বাইরে আসতেই দেখা হলো বড় আব্বুর সাথে।
উষা হাসি মুখে জিজ্ঞেস করলো,